হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএইজ এডুকেশন ল্যাব। এমএইজ এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা এসএলএসটি লাইফ সায়েন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আমরা আমাদের এসএলএসটি যে মানে পরীক্ষা, সেখানে কিন্তু 7,000 অর্থাৎ 7,000 কিন্তু মোস্ট এক্সপেক্টেড এমসিকিউ আমরা রেখেছি। এবং তার মধ্যে একটা ছোট্ট অংশ অ্যাম্ফিবিয়া বা উভচর প্রাণী, সেখান থেকে বিগত বছরে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেখান থেকে কিন্তু আমরা 25টি বাছাই করা প্রশ্ন আজকের ক্লাসে আলোচনা করব। এবং এই যে 7,000 প্লাস কোশ্চেনের কথা বলছি, তার মধ্যে কিন্তু মক টেস্ট আছে, পিওয়াইকিউ আছে এবং প্র্যাকটিস সেট আছে। কোথায় আছে, কিভাবে পাবে, সব কিন্তু আমরা এই ক্লাসের মধ্যে ডিটেলসে বলবো। চলো আজকের ক্লাস আমরা শুরু করি। এখানে দেখতে পাচ্ছ মোস্ট এক্সপেক্টেড, মানে একদম পরীক্ষায় আসার মতন 25টি প্রশ্ন কিন্তু রাখা হয়েছে অ্যাম্ফিবিয়ান্সের জন্য বা উভচর প্রাণীর জন্য। এই অ্যাম্ফিবিয়ান্স বা উভচর প্রাণীর থেকে বিগত বিভিন্ন পরীক্ষায় বিগত মোটামুটি 5 থেকে 7 বছরে যে সমস্ত প্রশ্ন এসেছিল সেখান থেকে বাছাই করা 25টি প্রশ্ন কিন্তু আজকে আমরা নিয়ে এসেছি। এবং কিছু কথা আছে সেগুলো পরে বলবো, বাট একেবারে প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, যে কোন অর্ডারে অ্যাম্ফিবিয়ান্সের সদস্যদের যে শরীর ওয়ার্ম লাইক এবং পা অনুপস্থিত। অর্থাৎ অ্যাম্ফিবিয়ান্সের যে বিভিন্ন অর্ডার আছে, অ্যাম্ফিবিয়ান্স একটা ক্লাস, তার মধ্যে যে বিভিন্ন অর্ডার আছে, তো সেই কোন অর্ডারের প্রাণীদের শরীরটা ওয়ার্ম লাইক, পোকার মতন দেখতে, এবং তাদের পা অনুপস্থিত। দেখো সঠিক উত্তর হবে কি, জিমনোস্ফিনিয়া। ওকে, জিমনোসফিওনা হবে সঠিক উত্তর। এবং এই জিমনোস্ফিওনা হলো অ্যাপোডা, মানে এদের কোনো পা থাকে না। অর্ডারে দেহে কৃমির মতন, এবং এদের কিন্তু পা থাকে না, ঠিক আছে। এবং যেটা আমরা সেকেন্ড প্রশ্ন আমরা যেখানে চলে আসবো, সেটা কি আছে দেখতে পাচ্ছ তোমরা, ইকথাইগোস্টেগা কিসের প্রাচীনতম প্রতিনিধি? এটা কি উত্তর হবে? এটা হলো অ্যাম্ফিবিয়ান্স। এটা দেখো ইউজিসি নেট লাইফ সায়েন্স 2018-তে পড়েছিল। এবং এরা, এই প্রাণীটা কি ছিল না, প্রথম স্থলজ টেট্রাপোড এবং প্রাচীন অ্যাম্ফিবিয়া, ঠিক আছে। তাহলে দুটো প্রশ্ন আমরা করে নিলাম। এবং তোমাদের জন্য যেটা বলে রাখি, যে 7,000 এমসিকিউর কথা বলছিলাম, সেটা কিন্তু আমাদের যে কোর্স আমাদের চলছে ভিডিও ডেসক্রিপশানে, এবং আমাদের প্রথম যে কমেন্ট সেকশনের প্রথম কমেন্টে কিন্তু আমরা দিয়ে রেখেছি লিঙ্ক, এই কোর্সে যুক্ত হওয়ার লিঙ্ক। কোর্সের নাম হলো লাইফ সায়েন্স, এসএলএসটি লাইফ সায়েন্স রিভিশন কোর্স। যে কোর্সের মধ্যে এ টু জেড টোটাল সিলেবাস কিন্তু কভার করা হচ্ছে পার্ট বাই পার্ট ভিডিওর মাধ্যমে, স্মার্ট রিভিশন নোটসের মাধ্যমে, এবং একটা হিউজ এমসিকিউ কালেকশনের মাধ্যমে, যেখানে আমরা মোটামুটি 7,000 কিন্তু এমসিকিউ রেখেছি। এবং এই কোর্সের মধ্যে যে 7,000 এমসিকিউর কথা আমরা বলছি, সেটি কিভাবে রাখা হয়েছে না, এখানে যে 32টি চ্যাপ্টার আছে দেখতে পাচ্ছ, জুওলজির 9টা, বোটানির 11টা এবং ফিজিওলজির 12টা, ঠিক আছে। তো এই যে 32টা চ্যাপ্টার আছে, সেখান থেকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু, বা ইউনিট থেকে যদি বলি, দুটো করে মক টেস্ট, অর্থাৎ 64টা কিন্তু মক টেস্ট থাকবে 60 নম্বর করে, ঠিক আছে। এবং প্র্যাকটিস সেট মোটামুটি 32টি ইউনিটের জন্য মিনিমাম 32টা কিন্তু রাখা হচ্ছে, যেখানে 25টি করে 50টা করে কোশ্চেন থাকবে, ঠিক আছে। এবং পিওয়াইকিউ প্রত্যেকটা ইউনিট, অর্থাৎ 32টা ইউনিট থেকে মোটামুটি 32টা মিনিমাম, এবং মিনিমাম 50টা করে প্রশ্ন কিন্তু রাখা হচ্ছে। এবং এই প্রশ্ন যখন তুমি মানে সামেশন করবে, যোগ করবে, দেখবে 7,000 প্লাস কিন্তু এমসিকিউ হবে। এবং এটা আমরা মিনিমাম কিন্তু হিসাব দিয়েছি, ঠিক আছে, এর থেকে অনেক বেশি হতে পারে। তো এই যে হিউজ একটা মানে হলিস্টিক প্রিপারেশন, সেটা কিন্তু এমএস এডুকেশন ল্যাবের কোর্সের মধ্যে চলছে। যারা এখনও কোর্সে যুক্ত হওনি তারা কিন্তু কোর্সে যুক্ত হয়ে যেতে পারো। কারণ সিট সংখ্যা কিন্তু ধীরে ধীরে মানে অনেকটাই ফিল আপ হয়ে যাচ্ছে, এবং ডিসকাউন্টটা সেটা কিন্তু বেশি দিন দেওয়া হবে না। তো যারা কোর্সে যুক্ত হতে চাইছো, যুক্ত হয়ে যেতে পারো। তো চলো আমরা সেই কোর্সের মানে একটা সেগমেন্ট থেকে কিন্তু আমরা আজকের এই ক্লাসটি করাচ্ছি। সেটা হলো কি, পিওয়াইকিউ। ক্লিয়ার, দুটো পিওয়াইকিউ কিন্তু আমরা করলাম। এবং আমরা 3 নম্বর প্রশ্নে চলে আসবো। 3 নম্বর প্রশ্ন তো অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, যে কোন প্রাণীর মধ্যে নিওটিনি দেখা যায়। নিওটিনি দেখা যায় কোন প্রাণীর মধ্যে? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি, অ্যাম্বাইস্টোমার মধ্যে কিন্তু নিওটিমা দেখা যায়। এবং এই অ্যাম্বাইস্টিমা, বা যেটা আমরা অ্যাক্সোলোটল বলবো, তো সেই অ্যাক্সোলোটল লার্ভার অবস্থাতেই কিন্তু যৌন পরিপক্কতা অর্জন করে, ঠিক আছে। মানে কি, এই যে অ্যাম্বাইস্টোমা ম্যাক্সিকানাম, এর মধ্যে কি হয় না, এরা যখন লার্ভাল অবস্থায় থাকে,
অ্যাক্সোলটল লার্ভার অবস্থায় থাকে সেখানেই কিন্তু তার একটা পরিপক্কতা বা যৌন পরিপক্কতা কিন্তু সে অর্জন করে, ঠিক আছে। এবং দেখতে পাচ্ছ এই প্রত্যেকটা উত্তর কিন্তু আমাদের এই যে আমাদের নোটস আছে সেই নোটস থেকে পেয়ে যাবে, কারণ এখানে আমরা স্মার্ট নোটস তৈরি করেছি। যেমন আমরা একটা কুইকলি এখানে ডিসকাশন করে দিই, এই যে অ্যাম্ফিবিয়ান্সের কথা আমরা বলছি, এই ক্লাস অ্যাম্ফিবিয়ান্সকে কিন্তু 3টে অর্ডারে ভাগ করা যাচ্ছে। 1 নম্বর অর্ডার দেখতে পাচ্ছ অ্যানিউরা, মানে যাদের কোনো টেল মানে প্রাপ্তবয়স্ক অবস্থায় তাদের কোনো লেজ থাকবে না। ছোট যখন থাকে লার্ভাল দশা তখন কিন্তু লেজ থাকতে পারে, এদের কিন্তু জাম্পিং লেগস থাকে, ঠিক আছে। এবং রানা, বাফেলো, হাইলা এর হলো উদাহরণ। মানে ব্যাঙের ক্ষেত্রে তুমি যখন দেখবে ব্যাঙ যখন ছোট থাকে, ব্যাঙাচি থাকে, তখন কিন্তু তার কি থাকে না, তখন তার লেজ থাকে, কিন্তু যে ব্যাঙে পরিণত হয় যখন, তখন কিন্তু তার কোনো লেজ থাকে না এবং তার একটা জাম্পিং লেগস থাকে, অর্থাৎ পিছনের দিকের পাটা কিন্তু একটু বড় হয় জাম্প করার জন্য, ঠিক আছে। এবং সেকেন্ড অর্ডার যেটা বলছি আমরা ইউরোডেলা, সেখানে তাদের কিন্তু লেজ উপস্থিত থাকে, তারা কিন্তু প্রত্যেকটা যে মানে লিম সাইজ পা, সেই পাটা কিন্তু পিছনের পা বড় বা সামনের পা ছোট এরকম নয়, প্রত্যেকটা পা কিন্তু সমান হয়। এবং স্যালামেন্ডার হলো একটা উল্লেখযোগ্য উদাহরণ, যার ছবি কিন্তু এই নোটসের সে মানে দেওয়া আছে যখন আমরা আলোচনা করেছি। এবং এবং জিমনোস ফিওনা, যেটা অ্যাপোডা, অ্যাপোডা শ্রেণীর মধ্যে মানে অর্ডারের মধ্যে পড়ছে, তাদের কিন্তু নো লিম্ব, কোনো রকম পা থাকছে না, নো টেল, কোনো রকম টেল থাকছে না, এবং ওয়ার্ম লাইক বডি, যেটা প্রথম প্রশ্নে ছিল, ঠিক আছে। ইকথিওফিস এবং ইকথিওফিস কিন্তু এর একটা উল্লেখযোগ্য উদাহরণ। ক্লিয়ার? তো এই হলো মানে ওভারঅল এর ক্লাসিফিকেশন, এবং আনুষঙ্গিক অনেক কিছু আলোচনা করা আছে এই নোটসের মধ্যে, যেটা প্রত্যেকটা কিন্তু আমাদের এই কোর্সের মধ্যে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিচ্ছি। নেক্সট প্রশ্ন আমরা 4 নম্বর প্রশ্ন দেখে নিচ্ছি, যে অ্যামফিবিয়া শ্রেণীতে অভ্যন্তরীণ নিষেক কোথায় ঘটে? অভ্যন্তরীণ নিষেক কোথায় ঘটে না অ্যাপোডাতে ঘটে, ঠিক আছে। অ্যামফিবিয়া শ্রেণীতে অভ্যন্তরীণ নিষেক কোথায় দেখা যায়? অ্যানিউরা, কাউডাটা, অ্যাপোডা এবং রানা। কোথায় দেখা যাচ্ছে? অ্যাপোডাতে দেখাচ্ছে, অর্থাৎ অ্যাপোডাতে অভ্যন্তরীণ নিষেক কিন্তু ঘটে। বাকিরা কিন্তু বাকিদের ক্ষেত্রে মানে বাকি যে অর্ডারগুলো আছে সেই অর্ডারের ক্ষেত্রে কিন্তু অভ্যন্তরীণ বা ইন্টারনাল কিন্তু হয় না নিষেকটা, এক্সটার্নাল ফার্টিলাইজেশন হয়। বাট অনলি এই মানে অ্যাপোডার ক্ষেত্রে এটা একটু মানে ব্যাকডেটেড অ্যানিমালস টাইপসের দেখতে এদেরকে, তো তাদেরকে কিন্তু একটু মানে বাহ্যিক নিষেক ঘটে না, আভ্যন্তরীণ নিষেক কিন্তু ঘটে। আমরা চলে যাবো একেবারে 5 নম্বর প্রশ্ন, যে অ্যাম্ফিবিয়ান্সের ভ্রূণ অবস্থায় একাধিক কিডনি বিকশিত করে? কোন অ্যাম্ফিবিয়ান্সের? কোন অ্যাম্ফিবিয়ানের ভ্রূণ অবস্থায় একাধিক কিডনি বিকশিত করে? দেখো এই যে 4টে অপশান আছে এর মধ্যে সঠিক উত্তর হবে স্যালামেন্ডার। স্যালামেন্ডার আমরা দেখেছিলাম যে তারা যে সেকেন্ড অর্ডার ছিল সেই সেকেন্ড অর্ডারের মধ্যে কিন্তু পড়ছিল, যাদের প্রত্যেকটা লিম সমান হচ্ছিল, ঠিক আছে, প্রত্যেকটা লিম সমান হচ্ছিল, পা কিন্তু সমান হচ্ছিল। এবং এটা CSIR নেট পরীক্ষায় কিন্তু পড়েছে 2020-তে। স্যালামেন্ডারদের দেহের যে নেফ্রিক সিস্টেম জটিলভাবে কিন্তু বিকশিত হয়েছে, মানে একাধিক এদের কিন্তু কিডনি দেখা যাচ্ছে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু মানে তোমাদের ফেস করতে হতে পারে, সেই প্রশ্ন কিন্তু আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে। এবার দেখো কোন অর্ডারের অ্যাম্ফিবিয়াতে অ্যানিউলি রিং দেখা যায়? এই যে অ্যানিউরা, ইউরোডেলা, অ্যাপোডা এবং জিমনিউরা, তো এই যে অর্ডারগুলোর কথা বললাম, ঠিক আছে, তো কোথায় অ্যানিউলি রিং দেখা যাচ্ছে না অ্যাপোডার মধ্যে কিন্তু অ্যানিউলি রিং দেখা যাচ্ছে, যেটা একেবারে শেষের বলেছিলাম যে জিমনো ফিওনা বা অ্যাপোডা দুটোই কিন্তু সমান, জিমনো ফিওনা এবং অ্যাপোডা, তো তাদের মধ্যে কিন্তু স্পষ্ট রিং আকৃতির কিন্তু গঠন দেখা যাচ্ছে, যেটা আমরা অনেক সময় অঙ্গুরিমাল প্রাণী বা অ্যানিলিডসের ক্ষেত্রে দেখতে পাচ্ছিলাম যে এরকম ধরনের তাদের কিন্তু একটু রিং মানে পরপর যুক্ত হয়ে যে বডি গঠন করছিল সেই ধরনের। দেখো নোটসের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি, যখন আমরা দেখব এই যে জিমনোস্ফিওনা বা অ্যাপোডার ক্ষেত্রে দেখতে পাচ্ছ এদের বডিটা কিন্তু একটা রিং লাইক স্ট্রাকচার কিন্তু হচ্ছিল, তাই না? দেখো দেহটা কি হচ্ছিল, কৃমির মতো দীর্ঘ এবং রিং যুক্ত, সেটাই কিন্তু প্রশ্নতে জিজ্ঞাসা করেছে। ওকে, সেটাই কিন্তু প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে। নেক্সট দেখো কি প্রশ্ন আছে, অ্যাক্সোলটল এর মধ্যে কি ধরনের রূপান্তর ঘটতে দেখা যায় না? দেখো অ্যাক্সোলটল একটু আগে বললাম একটা লার্ভা, যার মধ্যে কি হয় না মানে সে লার্ভাল অবস্থায় কিন্তু তার যৌনতার বিকাশ ঘটে, তাই না? যেটা দেখো আমি একেবারে উত্তরে চলে যাচ্ছি, টেল লস। টেল লস, এই যে অ্যাক্সোলটলের মধ্যে কি ধরনের রূপান্তর ঘটতে দেখা যায় না
না তাদের যে লেজ খসে পড়ে যাচ্ছে, তারপরে তারা প্রাপ্তবয়স্ক হচ্ছে, এরকম কিন্তু ক্যারেক্টার তাদের মধ্যে থাকছে না। ঠিক আছে, বাকি যেটা গিল এবং লাং, অর্থাৎ তারা কিন্তু গিল থেকে লাঙে পরিণত হচ্ছে যখন তারা ছোট থাকছে, সেখান থেকে যখন বড়তে বড় মানে অ্যাডাল্ট অ্যানিমালে পরিণত হচ্ছে, মানে এটা কি বলছি, যখন তারা লার্ভা থাকছে, লার্ভা থেকে যখন অ্যাডাল্ট অ্যানিমালে পরিণত হচ্ছে, অর্থাৎ তার একটা মেটামরফোসিস হচ্ছে বা রূপান্তর ঘটছে, তখন তার কিন্তু যখন সে লার্ভা ছিল তখন তার গিল ছিল, এবং যখন সে বড় হয়ে গেল তার কিন্তু লাংস হয়ে গেল। তো এই রূপান্তর ঘটছে। ওকে, নিওটেনি ঘটছে এবং ভিভিপেরি ঘটছে, বাট এই যে টেল লসটা সেটা কিন্তু ঘটছে না, টেলটা কিন্তু তার লস হচ্ছে না, এই রূপান্তর কিন্তু তার মধ্যে দেখা যাচ্ছে না। ক্লিয়ার? অর্থাৎ মানে অ্যাক্সেলোটলের প্রাপ্তবয়স্ক হলেও কিন্তু লেজ বজায় থাকে, অর্থাৎ লার্ভা অবস্থায় তার লেজ ছিল এবং সে যখন বড় হলো তখনও কিন্তু তার লেজ থাকলো। এই মানে এই মেটামরফোসিস বা এই রূপান্তর তার কিন্তু হচ্ছে না, অর্থাৎ তার লার্ভাল অবস্থায়ও যে ক্যারেক্টার ছিল, লেজ ছিল, যখন সে বড় হচ্ছে তখনও কিন্তু তার মধ্যে সে লেজটা দেখা যাচ্ছে। বাট আমরা যখন ব্যাঙের ক্ষেত্রে দেখব যে ব্যাঙাচিতে লেজ থাকে এবং সে প্রাপ্তবয়স্ক ব্যাঙ হয়ে যাওয়ার সময় তার কিন্তু লেজটা খসে পড়ে যায়, বাট এই অ্যাক্সোলটল এর মধ্যে কিন্তু এই রূপান্তরের সময় এই জিনিসটা ঘটে না। ওকে, নেক্সট আমরা চলে আসছি, দেখো কোনটি অ্যাম্ফিবিয়ান্সের উদ্ভবকাল। দেখো এই যে বিভিন্ন জিওলজিক্যাল যে টাইম স্কেল আছে, তো সেই স্কেল অনুযায়ী আমরা দেখব এক এক সময় এক একটা অ্যানিমেলসের মানে আবির্ভাব ঘটেছিল এই পৃথিবীতে। তো এর যেটা সঠিক উত্তর হবে, অ্যাম্ফিবিয়ান্স যখন উদ্ভব ঘটেছিল, অপশান বি সেটা কিন্তু সঠিক উত্তর। ওকে, ডেভোনিয়ান, ডেভোনিয়ান যুগে কিন্তু প্রথম অ্যাম্ফিবিয়ান্সের আবির্ভাব ঘটে। ব্যাঙের ত্বকে কোন ধরনের গ্রন্থি দেখা যায়? দেখো এটা আমরা দেখব যে অয়েল গ্ল্যান্ডস, পয়জন গ্ল্যান্ডস, সল্ট গ্ল্যান্ডস এবং সুইট গ্ল্যান্ডস। এর মধ্যে সঠিক উত্তর কি হবে? অবশ্যই পয়জন গ্ল্যান্ডস, যে ব্যাঙের ত্বকে পয়জন গ্ল্যান্ড থাকে যা প্রতিরক্ষাতে সাহায্য করে। অ্যাম্ফিবিয়ান্সের মূত্রতন্ত্র কী ধরনের? দেখো যে চারটে অপশান আছে, প্রোটোনেপ্রিক, মেটানেপ্রিক, মেসোনেপ্রিক এবং প্রোনেপ্রিক, এর মধ্যে সঠিক উত্তর কী হবে? অপশান সি, মেসোনেপ্রিক টাইপস। ওকে, এটা ইউজিসি নেটে কিন্তু পড়েছিল 2017। তাহলে এর সঠিক উত্তর কী হচ্ছে? মেসোনেফ্রিক, অর্থাৎ অ্যাম্ফিবিয়ান্সের যে কিডনি সেটা মেসোনেফ্রিক ধরনের। নিচের কোনটি কর্ডাটার বৈশিষ্ট্য? দেখো কর্ডাটার কোন মানে অর্ডারটা সেটা আগে আমরা দেখে নিই। কর্ডাটার কোনটা বলছিলাম? এই যে জিমনোস্ফিওনার আগেরটা, তাই না? এই দেখো অর্ডার 2 যেটা বলছিলাম কর্ডাটা বা ইউরোডেলা, যেটার বিশেষ বৈশিষ্ট্য কী ছিল একবার পড়ে নিই, তারপর আমরা উত্তর করব। এই হলো তার উদাহরণ, স্যালামেন্ডার। দেখতে পাচ্ছ এই যে এই লিম্বটা আছে, এই লিম্ব অর্থাৎ সামনের দুটো লিম্ব এবং পিছনের লিম্ব, দুটো লিম্ব, তাদের সাইজটা কিন্তু ওভারঅল সেম। ঠিক আছে, সাইজটা কিন্তু সেম এবং প্রাপ্তবয়স্ক অবস্থায় কিন্তু মানে থাকছে, অর্থাৎ এই যখন লার্ভা ছিল তখনও এর লেজ ছিল, যখন যেটা একটু আগে আমরা অ্যাক্সোলটলের ক্ষেত্রে বলছিলাম সেই একই রকম বিষয়টা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং দেহটা সরু এবং লম্বাটে ধরনের হচ্ছে, সামনের এবং পিছনের পা কিন্তু সমান, যেটা আমরা বলছিলাম সাইজটা সেম। এবং বাসস্থান আমরা বলছি প্রধানত জলে যে থাকে, শ্বাস প্রশ্বাস কী করে হয় না, ফুসফুসের মাধ্যমে হয়, ত্বকের মাধ্যমে হয় এবং কিছুটা গিলের মাধ্যমে হয়, সব রকমভাবেই কিন্তু হয়। ওকে, নেক্সট দেখো আমরা যেটা মানে এই প্রশ্নটা যেটা আমরা বলছিলাম, তাহলে দেখতে পাচ্ছ এই যে নিচের কোনটি কর্ডাটার বৈশিষ্ট্য যদি বলো, তাহলে লেজ অনুপস্থিত, এটা তো হবেই না কারণ তার লেজ আছে। চারটি অসম পা, এটাও তো হবে না কারণ তার চারটে পাই কিন্তু সমান হয়। ঠিক আছে, এটা বলছে কেবল জলচর। কেবল জলচর কি ছিল এখানে? দেখে নিই আমরা। প্রধানত জলজ, বাট কেবল বলা যাবে না, প্রধানত জলজ। ঠিক আছে, এবারে দেখো লেজ ও লেজ ও সমান আকারের পা। হ্যাঁ, দেখো লেজ আছে এবং তাদের কি আছে? সমান আকারের পা আছে, মানে চারটে পাই সমান যেটাকে বলছে। তো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আমরা মানে অ্যাপ্রোপ্রিয়েট, এই দুটো অপশানই কিন্তু সঠিক বলা যায় যে এরা কেবল জলজ, বাট যদি একদম স্পেসিফিকভাবে ধরো তাহলে কিন্তু আমরা বলতে পারি না কেবল জলজ, ম্যাক্সিমামটা জলজ, কিছুটা কিন্তু স্থলজ থাকতে পারে। ওকে, বাট এই লেজ থাকে এবং সমান আকৃতির পা থাকে, এটা কিন্তু মেন ক্যারেক্টার, এটাই হলো একদম স্পেসিফিক ক্যারেক্টার বলা যায়। এটা থাকলেই আমরা বলে দিতে পারি এটা কওড়াটা। ওকে, তো এটাই কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, বাট অপশান সি ডি অনেকটা কাছাকাছি। ব্যাঙের মলাশয় বা ক্লোয়াকা যেটা, সেটা কোন কাজে ব্যবহৃত হয় না? চারটে অপশান আছে, মলত্যাগ অবশ্যই ব্যবহৃত হয়, প্রস্রাব ত্যাগ ব্যবহৃত হয়, জনন সেখানেও কিন্তু ব্যবহৃত হয় এই মলাশয়,
বাট এটা রক্ত সঞ্চালনের জন্য কিন্তু ব্যবহৃত হয় না। কোয়াকা শুধুমাত্র ডাইজেস্টিভ এবং রিপ্রোডাক্টিভ কাজের জন্য ব্যবহৃত হয়। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে রিপ্রোডাক্টিভ যে কাজগুলো আছে সেগুলোতে ব্যবহৃত হয় এবং ডাইজেস্টিভ কাজে ব্যবহৃত হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। স্যালামান্ডারের যে পুনর্জনন ক্ষমতা কোথায় সব থেকে কার্যকর? দেখো এর সঠিক উত্তর কি হবে, অর্থাৎ স্যালামান্ডারের পুনর্জন্ম ক্ষমতা মানে কোন অঙ্গটা একবার যদি নষ্ট হয়ে যায় সঙ্গে সঙ্গে আবার তৈরি হতে পারে এরকম বেশি ক্ষমতা কোন অঙ্গের আছে? সঠিক উত্তর এর বলছে পা। অর্থাৎ পা যদি একবার মানে কেটে যায়, ভেঙে যায়, পড়ে যায়, আবার কিন্তু রিজেনারেট হবে, খুব কুইকলি রিজেনারেট হবে। অর্থাৎ স্যালামান্ডারের তার পা পুনর্গঠনে কিন্তু সক্ষম। যেমন টিকটিকির লেজের ক্ষেত্রে আমরা দেখেছি টিকটিকির লেজ পড়ে গেলে সঙ্গে সঙ্গে তারা লেজ গঠন করে নেয়। কোনটি নিচের কোনটি ইউরোডেলা অর্ডারে পড়ে না? দেখো এই যে চারটে অপশান আছে, কোনটা পড়বে না? না, রানা পড়বে না। অর্থাৎ রানা এটা কিন্তু পড়বে না। এটা কিন্তু একদম আমাদের প্রথম যেটা ছিল, প্রথম যে অর্ডারটা ছিল সেখানে কিন্তু রানা পড়ছিল, যে রানা টাইগ্রিনা সাধারণ ব্যাঙ যেটা, সেটা কোথায় পড়ছিল? সেটা আমাদের পড়ছিল অ্যানিউরাতে। বাট এখানে কি কি চেয়েছে, নিচের কোন প্রাণীটা ইউরোডেলার মধ্যে পড়ছে না? তাহলে এই রানাটা ইউরোডেলার মধ্যে পড়ছে না, বাকি তিনটে প্রাণী কিন্তু ইউরোডেলার মধ্যে পড়ছে। নেক্সট আমরা চলে আসবো 15 নম্বরের প্রশ্ন, ব্যাঙের শ্বাস প্রশ্বাসের জন্য কোন অঙ্গ অনুপস্থিত? অর্থাৎ ব্যাঙ বিভিন্নভাবে তাদের শ্বাসকার্য চালায়, বাট কোনটির মাধ্যমে চালায় না সেটাই কিন্তু জানতে চেয়েছে। দেখো স্কিনের মাধ্যমে চালায়, লাঙের মাধ্যমে চালাও, গিলের মাধ্যমেও কিন্তু চালায়, বাট এই যে ট্রাকিয়া লেখা আছে ট্রাকিয়ার মাধ্যমে কিন্তু চালায় না। ব্যাঙের গলার অঞ্চল থেকে সরাসরি ফুসফুসে বায়ু যায়, ট্রাকিয়া কিন্তু থাকে না। অর্থাৎ গলার অংশ থেকে একেবারে ডাইরেক্ট যে এদের ফুসফুস আছে সেখানে বায়ু চলে যাচ্ছে, মাঝখানে যে ট্রাকিয়া থাকার কথা সেটা কিন্তু ব্যাঙের থাকছে না। অ্যাম্ফিবিয়ান্সদের চোখের মধ্যবর্তী পর্দাটিকে কি বলা হয়? অ্যাম্ফিবিয়ান্সদের চোখের যে মধ্যবর্তী পর্দা সেটাকে কি বলা হয় সেটা কিন্তু এখানে জানতে চাওয়া হয়েছে। রেটিনা, আইরিস বা কর্নিয়া, এই তিনটে কিন্তু হবে না, একেবারে হয়ে যাবে নিক্লিনেটিং মেমব্রেন্স। ওকে, এটা একটি স্বচ্ছ পর্দা যা চোখে মানে আর্দ্র ভিজে রাখতে কিন্তু সাহায্য করে। ব্যাঙের শ্রবণ অঙ্গ কোনটি? যে চারটি অপশান আছে তার মধ্যে সঠিক উত্তর হবে টাইপেনাম। ওকে, টাইপেনাম হবে এর সঠিক উত্তর। অর্থাৎ টাইপেনাম হলো বহির্কর্ণের পরিবর্ত হিসেবে একটা শ্রবণ অঙ্গ। এটাই কিন্তু ব্যাঙ এর মাধ্যমে শব্দ গ্রহণ করে বা তার যে একটা শ্রবণ যে সিস্টেম, ঠিক আছে, সেটা কিন্তু এই অঙ্গের উপরেই কিন্তু ডিপেন্ডেন্ট হয়। নেক্সট আমরা চলে আসবো 18 নম্বর প্রশ্ন, যে কোনটি অ্যাম্ফিবিয়ার একমাত্র দেহ তরঙ্গ বিশ্লেষণকারী অঙ্গ? দেহের যে ওয়েব সেটাকে অ্যানালাইসিস করে কোন অঙ্গের মাধ্যমে? তাহলে সঠিক উত্তর একটু আগেই যেটা বললাম এটার মাধ্যমেই হবে, কারণ এখান থেকেই সে বাইরের থেকে শব্দ তরঙ্গটাকে নিচ্ছে এবং তার শ্রবণ অঙ্গ হিসেবে সে ইউজ করছে। তো এই যে শব্দ তরঙ্গ গ্রহণ করাটা তার কাজ হচ্ছে, তো উত্তর সেটা কিন্তু হবে টিম্প্যানাম। ওকে, 19 নম্বর প্রশ্ন আমরা চলে আসবো, যে অ্যাম্ফিবিয়া কোন ধরনের দেহ তাপ নিয়ন্ত্রণকারী? এর সঠিক উত্তর কি হবে? অ্যাম্ফিবিয়া কোন ধরনের দেহ তাপ নিয়ন্ত্রণকারী? দেখো অ্যাম্ফিবিয়ান্স হলো, একেবারে ব্যাখ্যাতে চলে যাচ্ছি, দেখো অ্যাম্ফিবিয়ান্স হলো কি না শীতল রক্ত বিশিষ্ট। এই জন্য এদের যে মানে আমরা যদি বলি এটা কিন্তু হোমিও থার্ম হবে না বা এন্ডোথার্মও হবে না, ওকে, বা থার্মো রেগুলেটরও কিন্তু হবে না। তাহলে সঠিক উত্তর কি হবে? পৈকিলোথাম, এটা কিন্তু সঠিক উত্তর হবে। অর্থাৎ এটা শীতল রক্ত বিশিষ্ট। নেক্সট প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, কি উত্তর হবে তোমরা একবার ভেবে নাও, তার ব্যাখ্যা এবং উত্তর আমি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, আমি একবার বলে দিচ্ছি। তাহলে এটা রক্ত মানে আগের প্রশ্ন যেটা বললাম শীতল রক্ত বিশিষ্ট বা পৈকিলোথার্মিক কিন্তু সঠিক উত্তর হচ্ছে আগেরটা। এবং নেক্সট 20 নম্বর প্রশ্ন আমরা যেটা বলবো, যে ব্যাঙের যেটা লার্ভা স্টেজ এর হৃৎপিণ্ডের গঠন কেমন? ব্যাঙের লার্ভাল স্টেজে তো আমরা ব্যাঙাচি তাকে বলছি, তাই না, ব্যাঙাচি বলছি, ঠিক আছে। তো এদের যে হৃৎপিণ্ড সেটা কেমন না, সেটা দুই কক্ষ বিশিষ্ট। অর্থাৎ ব্যাঙাচির ক্ষেত্রে যে হৃৎপিণ্ড বা হার্ট সিস্টেমটা গড়ে উঠেছে
তো সেটা 1, 2 না 3 না 4 প্রকোষ্ঠ বিশিষ্ট সেটাই কিন্তু জানতে চেয়েছে কটা চেম্বার আছে। তো এর কিন্তু অনলি দুটো চেম্বার আছে, ঠিক আছে। যখন পরবর্তী চ্যাপ্টার দেখবে স্পেশাল ফিচার্সের পিডিএফ কোর্সের মধ্যে আপলোড হয়েছে, তো সেখানে আমরা দেখব যে কিভাবে বিভিন্ন 1 চেম্বার থেকে 2 চেম্বার থেকে 3, 4 চেম্বারের যে হার্টের যে একটা মানে ইভলিউশন হয়েছে, কিভাবে হয়েছে, বা আরও যে সিলেবাসে যেগুলো আছে সেগুলো কিন্তু প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করা হয়েছে। সেটা দেখলেই তোমরা কিন্তু বিষয়টা বুঝতে পারবে যে কিভাবে হার্টের ইভলিউশন হয়েছে, প্রথম 1 চেম্বার থেকে 2 থেকে 3 থেকে 4 চেম্বার কিভাবে এসছে, বা তার বিষয়বস্তুটা কিন্তু সেখানে বিস্তারিত ব্যাখ্যা করা আছে। লার্ভাল স্টেজে তাহলে কি, ব্যাঙের হৃৎপিণ্ডের দুটি কক্ষ কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। 21 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি যে নিচের কোনটি অ্যাম্ফিবিয়ান্স নয়। স্যালামান্ডার অবশ্যই অ্যাম্ফিবিয়ান্স, ফ্রগ অবশ্যই অ্যাম্ফিবিয়ান্স, ওকে। সিসিলিয়ান সেটা অবশ্যই অ্যাম্ফিবিয়ান্স, বা লিজার্ড ইজ নট অ্যাম্ফিবিয়ান্স, ইট ইজ রেপটাইলস। এর পরের যেটা আছে আমাদের পরের যে ক্লাসটা আছে রেপটাইলস, সেখানে কিন্তু লিজার্ডটা পড়ছে। এবং দেখতে পাবে এই দেখো এই যে টোটাল মানে এই রেপটাইলসের নোটস কিন্তু এখানে দেওয়া আছে, মাইন্ড ম্যাপ দেওয়া আছে, তার যে পরপর বৈশিষ্ট্য অর্ডার অনুযায়ী তাদের যে ক্যারেক্টার উইথ পিকচার কিন্তু দেওয়া আছে, তাদের অর্ডার, সাবক্লাস, সাব অর্ডার সব কিন্তু দেওয়া আছে। এবং ক্রোকোডাইলিয়ার ক্ষেত্রে যেটা 4 চেম্বার হার্ট আমরা লক্ষ্য করি, সেটাও কিন্তু এখানে ডায়াগ্রাম দেওয়া আছে, ক্লিয়ার। এবং প্রত্যেকটার উপরে তারপরে কিন্তু আমরা এই যে 4টে অর্ডারের কথা বললাম, সেই 4টে অর্ডারে কিন্তু একটা স্মার্ট রিভিশন চার্ট করে দেওয়া আছে, যাতে একটা জায়গায় টোটাল বিষয়টা চলে আসে। তো সেখান থেকেই কিন্তু প্রশ্নটা দেওয়া হয়েছে, সিম্পল প্রশ্ন, যদিও তাই জন্য নোট দেখার প্রয়োজন নেই যে অ্যাম্ফিবিয়ান্সের মধ্যে কে পড়ছে না। অবশ্যই লিজার্ড পড়ছে না, কারণ লিজার্ড হলো রেপটাইলস, এটা একদম সিম্পল জিকে টাইপসের কোশ্চেন। যদিও এটা মানে প্রিভিয়াস ইয়ারে এসছে যে কোনো পরীক্ষায়, দেখো ওটা ক্লার্কশিপ পরীক্ষায় এসেছিল, ঠিক আছে। ব্যাঙের মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কোনটি? ব্যাঙের যে মস্তিষ্ক সে তার বড় অংশ কোনটি? দেখো এর যে অলফ্যাক্টরি লোব আছে বা অপটিক লোব, সেরিব্রাম বা সেরিব্লিয়াম, তো এর মধ্যে অপশান সি যেটা আছে সেরিব্রাম, সেটাই কিন্তু মস্তিষ্কের সব থেকে বড় অংশ হিসেবে চিহ্নিত করা হয়, ব্যাঙের সব থেকে বড় অংশ। এবং এই যে সেরিব্রামের কথা বলছি, ব্যাঙের প্রধান সংবেদনশীল এবং বুদ্ধিগত কিন্তু অঞ্চল, অর্থাৎ এই অঞ্চল থেকেই কিন্তু তার টোটাল যে দেহের যে বিভিন্ন কন্ট্রোল, সংবেদনশীলতার কন্ট্রোল বা বুদ্ধিগত যে কন্ট্রোলগুলো হয় সেখান থেকেই কিন্তু হয়, অর্থাৎ সেটাই কিন্তু সব থেকে বড় তার ব্রেনের অংশ। অ্যাম্ফিবিয়াদের কোন ধরনের হাড় থাকে? দেখো অ্যাম্ফিবিয়াদের এটা 2021-এর CSIR নেট পরীক্ষায় পড়েছিল, সেটা কি ধরনের হাড় থাকে সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। এর অপশান ডি বলছে সঠিক উত্তর, এবং অপশান ডিতে কি আছে সেটা আমরা দেখে নিই। দেখো কন্ড্রোবনি টাইপসের হাড় কিন্তু এদের মধ্যে থাকে, অর্থাৎ যেটা কার্টিলেজ এবং বোন দুটোর কিন্তু একটা সংমিশ্রণ, ওকে। অর্থাৎ এটা কিন্তু অনলি কার্টিলেজ থাকে না, যেটা অনেক ফিশের ক্ষেত্রে থাকে সেইভাবে নয়, আবার পুরোপুরি কিন্তু বনি স্ট্রাকচার নয় যে শক্ত হাড়। তো এই দুটোর একটা সংমিশ্রণই কিন্তু তৈরি হচ্ছে, যেটাকে আমরা বলছি কন্ড্রোবনি, ওকে, কন্ড্রোবনি যাকে আমরা বলছি, এবং ক্যালসিফাইড তো নয়। 24 নম্বর প্রশ্ন, ব্যাঙের চোখের পিছনের মাংসপেশি কোন মানে কি কাজ করে? ব্যাঙের যে চোখের পিছনের যে মাংসপেশিটা আছে সেটা কি কাজে সাহায্য করে সেটাই জিজ্ঞাসা করছে। দেখো খাবার গিলতে সাহায্য করে, আলো ফোকাস করে না, শিকার চেপে ধরে না, খাবার গিলতে সাহায্য করে এটাই হবে সঠিক উত্তর, জল নিয়ন্ত্রণ করে এটা সঠিক উত্তর হবে না। ব্যাঙ তার চোখের নিচে চেপে খাদ্য কিন্তু গলাৎকরণে সহায়তা করে, ঠিক আছে। তাহলে উত্তর কি হচ্ছে না, ব্যাঙের চোখের পিছনের যে মাংসপেশিটা আছে সেটা খাবার গিলতে সাহায্য করছে। ব্যাঙের কণ্ঠনালী কোথায় অবস্থিত? ব্যাঙের যে কণ্ঠনালী যেখান থেকে আওয়াজ বার করে সেটা কোথায় অবস্থিত? মুখে, গলায়, হৃৎপিণ্ডে, ফুসফুসে। এই দুটো তো হবেই না, এই দুটোর মধ্যে কনফিউশন তৈরি হতে পারে, অনেকে বলবে গলায়, অনেকে বলবে মুখে, বাট অ্যাকচুয়ালি গলাতে কিন্তু তার কণ্ঠনালী থাকে, যেটা ডাকার জন্য ব্যবহৃত হয়, অর্থাৎ যেখান থেকে সে আওয়াজ প্রডিউস করে বা ডাকে।
দেখো এই হলো আমাদের অ্যাম্ফিবিয়ান্সের মোস্ট ইম্পর্টেন্ট 25টি পিওয়াইকিউ। ওকে, এবং এর উপরে আরও 25টি এমসিকিউ আছে, যেটা এই ক্লাসের বিষয়বস্তু নয়, সেটা পরবর্তী অন্য ক্লাসে যদি আমরা ইউটিউবে ক্লাস নিয়ে আসি সেখানে কিন্তু আমরা আলোচনা করব। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং শেষে আরেকবার রিমাইন্ডার দিয়ে নিই, যারা এখনও মনে করছো আমাদের কোর্সে যুক্ত হবে, এসএলএসটি লাইফ সায়েন্স রিভিশন কোর্স, যেখানে আমরা টোটাল এই যে 32টি ইউনিট আছে জুলজি, বোটানি এবং ফিজিওলজির উপরে, সেখান থেকে কিন্তু নেক্সট কয়েকদিনের মধ্যে টোটাল নোটস কিন্তু অ্যাপে চলে আসবে, এবং তার উপরে রিভিশন ক্লাস, এমসিকিউ, যেটাকে আমরা পিওয়াইকিউ, প্র্যাকটিস সেট এবং মক টেস্টে ভাগ করেছি, সেইভাবে কিন্তু তোমরা আমাদের কোর্সের মধ্যে পেয়ে যাবে। যদি মনে করো কোর্সটি তোমাদের হেল্পফুল হবে, তাহলে অবশ্যই কিন্তু আমাদের কোর্সে যুক্ত হয়ে যেতে পারো। থ্যাংক ইউ।